সবাইকে নমস্কার। শুভকামনা থাকলো। আসলে আমার আমি ওই যে রামকৃষ্ণ আশ্রমে একটা অনুষ্ঠানে আমার যেতে হয়েছিল বাধ্যতামূলক, এই জন্য দেরি হয়ে গেছে। এই জন্য ক্ষমা প্রার্থী। আসলে কি আপনাদের সাথে যোগ দিতে পেরে ভালো লাগলো। তবে আমার কাছে অনুষ্ঠানের এত বড় একটা মহতী অনুষ্ঠান হয়েছে এবং অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি আসলে আমার মনে হয়েছে যারা ত্রুটি ধরবে তারা ভালো জিনিসটারও ত্রুটি ধরতে পারে। তবে আহ, আমাদের এই যে কেসিপাল দাদা নিজের একক কৃতিত্ব, বলতে হবে একক কৃতিত্ব, এবং নীরজ সহ সবাই যারা ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করছে সব, মানে অনুষ্ঠানটা সর্বাধিক সুন্দর করার জন্য। তাতে অনুষ্ঠানে সফলতার হার আমার বলবো 90%, হয়তো 10% রাখতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে একটা জিনিসই মনে হচ্ছে আগামী বছরের জন্য আমাদের মনে হয় যে আমাদের যে শিক্ষার্থী যারা ছিল তারা তাদের আরো বেশি প্রস্তুতি নিয়ে আমরা অনেক অতিথিদের দিয়েছি, আমরা বক্তব্য রাখতে দিচ্ছি, কিন্তু আমাদের শিক্ষার্থী মনে হয় একটু সুযোগ কম পাইছি বা তাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। আমার মনে হয় আগামীতে আমরা আমাদের শিক্ষার্থী, আমরা, আমার কাছে মনে হয়েছে যে সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার আসলে শিক্ষার্থীদের কতটুক শিখাতে পেরেছে, এইটা আমরা বাইরের অতিথিদের কাছে যদি উপস্থাপন করতে পারি, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার যে একটা মানে আমাদের সমাজের জন্য আমাদের নতুন শিক্ষার্থীদের কিছু শেখাতে পারছে, যারা ওই যে বিকি আচার্যর মতো যারা গুণীজন তারা দেখে যাক যে সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার নতুনদের বা পুরাতন যারা আছে তাদের কতটুকু এগিয়ে দিতে পারলো, তারা অনুধাবন করুক। এইটুকু আমার মনে হয়েছে যে অতিথি করে নিয়ে আসলাম, যাদের সুযোগ দিলাম তারা আমাদের সমালোচনা করলো বা ইত্যাদি ইত্যাদি অনেক রকম বললো, দরকার নাই। তার অবশ্যই তাদের নেমন্তন্ন করবো, কিন্তু তাদের সামনে আমাদের যোগ্যতাটা প্রমাণ করার একটা সুযোগ আগামীতে দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। এছাড়া যারা অনুষ্ঠানে এসছে তাদের সবারই আন্তরিকতা চোখে পড়ার মতো। আর কেসিপাল দাদার তো তার একক প্রচেষ্টায় এত বড় একটা অনুষ্ঠান, এই যেমন প্রত্যেকটা পার্ট পার্ট ভাবে তাদের তিনি যে করেছে, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা সহ চতুর্দিকে একার পক্ষে এত দূর ঘোরা। আর নীরজ যা করেছে, নীরজ বাবুর তো তুলনা নাই। তিনি তার চতুর্দিকে গেছেন, কিন্তু আর কেসি পালের দাদার তো আর কোনো, মানে অতুলনীয়। আমি এই কথাটা বলি যে তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমার এই কথা যে আমরা অতিথিদের ডাকবো, অতিথিদের অবশ্যই ডাকবো, নিমন্ত্রণ দিব, সব ঠিক আছে, কিন্তু আগামী বছর আমাদের শিক্ষার্থীরা উচ্চতর স্তর হোক আর নতুন হোক, আমরা আমাদের যোগ্যতা প্রমাণের একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানো যায় কিনা, আমরাই আমাদের শিক্ষার্থীরাই নতুন কিছু উপস্থাপনা করবে, আমরাই লোকরে শেখাবো, ওই পণ্ডিত জনের আমাদের শেখানোর এত দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ তারা তাদের নিজের দিক দেখবে বলে মনে হয়। যাই হোক, ভালো থাকেন। এবং আমার এত ভালো লাগছে, আগামীতে যত অনুষ্ঠান হবে আমার মনে হয় আমি অংশগ্রহণ করার চেষ্টা করব। এবং আবার যারা অনুষ্ঠানে ছিল, কেসি পাল সহ সবাইকে আহ, আবার শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। এবং একটা সার্থক এবং সফল অনুষ্ঠান, ত্রুটির পরিমাণ অনেক কম। তাই এই সামান্য ত্রুটি আমার মনে হয় না ধরে আগামীতে আরো প্রস্তুতি নেওয়া ভালো। ধন্যবাদ সবাইকে। কার সত্যিকার অর্থে আমরা গর্বিত আপনাকে পেয়ে। আসলে আপনি, তারপরে কিশোর চক্রবর্তী মহোদয়, ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার, তারপরে হচ্ছে বলরাম দাস, তারপরে রানা দাস, এনরা না থাকলে অমিত মঙ্গলম, এনরা না থাকলে আমি সাহসও পেতাম না আসলে। আর আমাদের শিক্ষার্থীদের মধ্য দিয়ে, ছাত্রদের মধ্য দিয়ে ইনরা তো সর্বদা আসেনি, কিন্তু আপনারাই এই 5 জনে একেবারে পঞ্চ পাণ্ডবের ভূমিকা পালন করেছেন। এটা আমি দেখেছি। এটা আমার আসলে স্বীকার স্বীকার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করার কিছু নেই। যদি আমাদের স্যাররা কিছু করেন তাহলে করতে পারেন, কিন্তু আমার করার কিছু নেই, আমার করার মতো জায়গা এখানে নেই। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের
বক্তব্য নিয়ে আসবেন। অনলাইনে একেবারে 12 ঘন্টা ধরে যুক্ত ছিলেন ত্রিপুরা থেকে। তিনি হচ্ছেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী এবং শিক্ষক। তিনি হচ্ছেন টিটু দাস। জনাব টিটু দাস, আপনি আপনার বক্তব্য পেশ করবেন। টিটু দাস বাবু, আপনাকে দেখতে পেলাম। কই টিটু দাস মহোদয়? টিটু দাস। স্যার মনে হয় উনি আবার নেটওয়ার্ক কারণে আউট হয়ে গেছে। আচ্ছা। তাহ- তাহলে নীরজ স্যার, এবার আহ, কি নতুনদের ভিতরে বক্তব্য নেবেন? হ্যাঁ স্যার, আমাদের আহ শিক্ষার্থীরা তো তার ভিতর আছেন। সৈয়দ আতিকুর রহমান একটু বলতে চেয়েছিলেন। উনি মনে হয় একটু দ্রুত কিছু বলতে চান। তো আতিকুর রহমান আছেন? যদি শেষ পর্যন্ত না থাকতে চান তাহলে এখনই আপনার বক্তব্য দিতে পারেন। আপনার মেসেজ আমি পেয়েছি। যদি থেকে আচ্ছা, থাকেন, আচ্ছা, দ্রুত আচ্ছা, আমি ভিডিও অন করে সর্বশেষ বক্তব্য থাকবো। দিতে হবে। ভিডিও অন করে বক্তব্য দিতে হবে। ওকে, ওকে। যাই হোক, ধন্যবাদ কার্তিকদা। আপনি আমার আহ, মানে যাই হোক, যদিও আপনি খুলনা থাকেন, আমি চট্টগ্রাম থাকি, কিন্তু আমি আপনাকে অন্তর দিয়ে কত মানে কাছে চিন্তা করি, এটা আসলে মানুষের ভিতরে তো কেউ আমরা কারোর ভিতরে ঢুকতে পারি না, এটা আপনি অনুধাবন করতে পারেন কিনা জানি না। যাই হোক, এটা স্রষ্টাই ভালো জানে। আর আমার কাছে মানে প্রোগ্রামটা পুরোটাই ভালো লাগছে। এভাবে যে সকলকে যে এভাবে সম্মান দেওয়া, আমি তো কম কম কনফারেন্স করি নাই। আমি 1995 থেকে অ্যাস্ট্রোলজিক্যাল মানে সংগঠনের সাথে জড়িত বা ইনস্টিটিউটের সাথে জড়িত, কিন্তু এরকম সম্মেলন আমি দেখিনি কখনো। এভাবে যে সকল মানুষকে এভাবে হৃদয় নিংড়ানো, যে ভালোবাসা সম্মান দেওয়া, এটা আমি কখনো পাইনি। তবে একটা ত্রুটি আছে, ত্রুটিটা আমি বলতে পারি, যদি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। এই যে আমাদের ফাইলগুলা দিয়েছেন, যে ফাইলগুলা বাইরে পড়েছিল, ওই ফাইলগুলো আপনি তো একটা সবাইকে অনুরোধ করেছেন, যেটা আমিও ব্যর্থ, আমিও পারিনি, যে 12টা ঘন্টা আপনি এখানে আমাকে সময় দিবেন। আমাকেও সময় দিবেন। ওই ফাইল খুঁজতেই কি আমি খুঁজতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, ফাইল খুলে পাইছি। আমারটা পাইছি, কারোটা পাইনি, যেরকম রাজীবেরটা পাইনি। এখন ফাইলগুলো যদি হাতে হাতে দেওয়া যেত, মনে হয় আরেকটু ভালো হতো। যাই হোক, আহ, ভালোই লেগেছে, কোনো সন্দেহ নেই। তবে যেহেতু প্রথমবার, এটা হতেই পারে প্রথমবার, এখানে তো অনেকে আছে অনভিজ্ঞ। তবে আপনি যে সেবাটা এখানে পেয়েছি, এটা আমি আমার জীবনে আমি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্সে, এতগুলো কনফারেন্সে গেছি, ইন্ডিয়াতে গেছি, বাংলাদেশে দেখছি, কোনো কনফারেন্সে এরকম হয়নি। এটা অভূতপূর্ব। আমার বিশ্বাস, আহ, সনাতন কোচিং সেন্টারটা যেভাবে কার্যক্রম চলছে, আমিও এখন আমারও ইচ্ছা করছে আবার আপনাদের আমি আবার আপনাদের ছাত্র হয়ে যাই। কেননা শিখার শেষ নাই। আমি আবার একাডেমিক্যালি কোর্স মানে নিজেই যদিও আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আবার আমাকে শিখতে হবে। কেননা এখানে অনেকে অনেক কিছু জানে, কার ভিতরে কি আছে, এটা হলো গুপ্তবিদ্যা। এখানে আমি আর আমাদের কার্তিক দা তো মানে রেগুলারই অনেক ক্লায়েন্ট দেখছি, ওনার অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেক বেশি। ওনার কাছে যদি আমি 5-6 বছরও শিখি, যদিও অ্যাস্ট্রোলজিতে কার্তিক দা আমার পড়াইছে, এসেছেন পেশাদার অ্যাস্ট্রোলজিতে, এবং আমি যাই হোক, আমি মনে হয় ওই ওই অভিজ্ঞতাগুলো আমি রপ্ত করতে পারবো। এই ব্যাপারে কার্তিকদার সাথে আমি পার্সোনালি কথা বলবো, যেহেতু উনি আমার বন্ধু মানুষ। আমি বিশ্বাস করি উনি তো অনেক উদার মনের মানুষ। এবং এবং মানে উনি যে কি জিনিস, এটা কিন্তু মানুষ ভুল বুঝে। উনি স্পষ্ট কথা বলেন, এবং মানে সবকিছু মনের ভিতরে রাখেন না। এই জন্য অনেকে ভুল বুঝে, কেন আজকালকার মানুষ তো স্পষ্ট কথা বন্ধ করে না। ঠিক আছে, আজকালকার মানুষ হলো মিষ্টি মিষ্টি কথা বলো আর পিছনে খাই দাও। কিন্তু কার্তিক দা যা বলবে সামনাসামনি বলবে। এটা এটা অনেকে দোষ হিসাবে দেখে, কিন্তু আমি ওনাকে ভালোবাসি। উনি রাগে বলুক আর যাই বলুক, উনি আমার পছন্দ হয় ওনার কথাবার্তা, এবং এটাই হওয়া উচিত মানুষের। যাই হোক, আমি ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করব। সনাতন কোচিং সেন্টারের সাথে আমি আসি, থাকবো। বা এটার নামটা একটু, যে সনাতন মানে ট্র্যাডিশনাল, ঠিক আছে, ট্র্যাডিশনাল বা গতানুগতিক বা বা সত্য শাশ্বত। অ্যাস্ট্রোলজি তো আসলে নতুন কিছু না, এটা বেদের মাধ্যমে, প্রাচ্য জ্যোতিষ বেদের মাধ্যমে আছে। যেরকম কোরআনেও জ্যোতিষের অনেক কথা আছে, কিন্তু কোরআনে এভাবে এভাবে এত সুন্দরভাবে ইয়ে নাই।
যাই হোক, সেখানেও আছে হিন্স দেওয়া আছে। কোরআন তো কোরআনও একটা ঐশী বাণী, বেদও ঐশী বাণী, ইঞ্জিলও ঐশী বাণী, সব কিছুতেই জ্যোতিষশাস্ত্রের কথা আছে, কারণ এটা তো স্রষ্টার একটা ব্যাপার। যাই হোক, আমরা ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি সবার কাছে আশা করব, আমরা কার্তিক দার সংগঠনকে বাংলাদেশের মধ্যে না, আমরা সারা বিশ্বময় ছড়ানোর জন্য যা করার দরকার সবই করব। আজকে থেকে আমিও আপনাদের সাথে, আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে, অন্তরের সাথে অন্তর মিলিয়ে থাকবো। আহ, এই বলে আমার বক্তব্য রাখছি। সকলকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি খুলনা আসবো, আবার এসে আপনাদের সাথে দেখা করবো, কার্তিকদের সাথে দেখা করবো। উপস্থিত যেখানে থাকেন সবার সাথে যোগাযোগ রাখবো। আল্লাহ হাফিজ, নমস্কার, গুড বাই। অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন বিসি আচার্য, চট্টগ্রাম। বিসি আচার্য, জানার ক্রেস্টটি আমি দিতে পারিনি, মানে ক্রেস্টটি উনি পথে যাত্রা করে তারপরে মেসেজ দিয়েছেন, আমি সেটি তৈরি করতে পারিনি, কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে, আপনার সার্টিফিকেট সহ সবকিছুই পৌঁছে যাবে। তো আপনি কিছু দুঃখ ভারাক্রান্ত মনে গেছেন, এবং কক্সবাজারে একজনের মনে হয় ক্রেস্টটা পায়নি। তো যারা পায়নি তারা সবাই কিন্তু পাবে, এখানে যারা ফর্ম পূরণ করেছেন, যারা আসছেন, সবাই পাবেন, হয়তো একদিন আগে আর একদিন পরে। তো পিসি আচার্য মহোদয়, আপনি আপনার বক্তব্য পেশ করেন। এখানে আপনার দুঃখ কি, মনের আবেগ কি, মনের কষ্ট কি, এবং মনের কতটুকু আপনি তৃপ্তি পেয়েছেন? তৃপ্তিটা না বললেও চলবে, কিন্তু আপনার আক্ষেপ এবং দুঃখটা প্রকাশ করুন। দ্রুত শুরু করুন, আমরা একটু জ্যোতিষিক টিপসে যাব। আমরা জ্যোতিষ বিষয়ক আলোচনা হয়নি কিন্তু, আমি এই এত কিছুর ভিতরেও কিন্তু বসে আছি যে আমাদের এই আলোচনা হয়নি। আমি কিছু অন্তত আধা ঘন্টা আমাকে সময় যদি না দেন তাহলে কিন্তু পারবো না। আমি 6টা থেকে 9টা পর্যন্ত ডেকেছি, সেখানে 9টা কিন্তু পার হয়ে গেছে। স্যার নমস্কার। আসি আমরা, আমরা 10টা পর্যন্ত আছি। হ্যাঁ, বিসি আচার্য বলা শুরু করুন। বলেন, শোনা যাচ্ছে না কেন? আরে আনমিউট আছে, বলেন। মিউট করুন, মিউট করা আছে আপনার, আনমিউট করুন। আরে না, মিউট নেই। আরে কথা এই বলেন, ফাঁকে কথা টিস্যুটা আসবে। কি? কোনো নেক্সট, টেকনিক্যাল সমস্যা আছে স্যার, টেকনিক্যাল সমস্যা। নেক্সট স্যার টিটু বাবু, আরেকজন। সনাতন টিস্যু স্যারকে অ্যাস্ট্রোলজিক্যাল দিয়ে দেন। কোচিং সেন্টারের শিক্ষার্থী থেকে আজ শিক্ষক, এবং উনি 12 ঘন্টা জুমে ছিলেন। আমি সর্বদা যখন লক্ষ্য করেছি উনি জুমে ছিলেন। একবার শুধু উনার ইলেকট্রিসিটির জন্য 15-20 মিনিট ইলেকট্রিসিটি ছিল না, তখনও ফেসবুকে লাইভ দেখেছেন। তো টিটু বাবু, আপনি কি উপলব্ধি করেছেন আসলে সম্মেলনের ত্রুটি বিচ্যুতি কি, এবং আমরা যে আয়োজন করেছি এই আয়োজনের সফলতা ব্যর্থতা, সফলতার প্রয়োজন নেই, ব্যর্থতার অংশ তুলে ধরবেন। শুরু করুন। নমস্কার। আমি নমস্কার। আজকে সর্বপ্রথমেই অভিনন্দন জানাবো আমাদের যারা নতুন শিক্ষার্থী আছেন, যারা ওই দিন উপস্থিত ছিলেন। যে ধৈর্য, যে সহানুভূতি, যে সহনশীলতার সহিত এত সুন্দরভাবে সত্যিকারের একজন মানুষ হিসাবে যে সুন্দরভাবে তারা ভূমিকা নিয়েছেন, আমি ওই সমস্ত স্টুডেন্টের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রণাম জানাই শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় গুরুজি ডক্টর কৃষ্ণপাল মহোদয়কে। আমি প্রণাম জানাই নীরজকান্তি স্যার, জয়ন্ত স্যার, আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মানিত ওই সবার উপস্থিত সম্মানিত সমর চক্রবর্তী মহোদয়কে, এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিশেষ করে আমরা অনেক দূর থেকেও দেখার যারা সুযোগ করে দিয়েছেন লাইভ টেলিকাস্টের মাধ্যমে, স্যারের যেই ইঞ্জিনিয়ার সাহেবগুলি আছেন তাদের প্রতিও আমরা
কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওই দিন যে প্রোগ্রামটা হয়েছে, আমি শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলাম। আর একটা বিশেষ, আমার এখানে ইলেকট্রিসিটি ত্রুটির জন্য মাঝখানে কিছু সময় ছিলাম না, কিন্তু বাকি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি বলবো এই প্রোগ্রামটা 100% আমার দৃষ্টিভঙ্গিতে, এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে এত বড় সুন্দর প্রোগ্রাম আমার ক্ষুদ্র জীবনে আমি আর পাইনি। খুব একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। যদিও এই প্রোগ্রামটা সত্যি সত্যি আবেদনটা আমাদের ছাত্র ছাত্রী পক্ষে থেকেই স্যারকে আমরা প্রথম অনুরোধ করেছিলাম, স্যার একটা প্রোগ্রাম করেন। তার এত উদার মনে আমাদের খুশি করার জন্য এত সুন্দরভাবে, এত দায়িত্ব নিয়ে, নিজের পকেট থেকে সবকিছু দিয়ে আমাদেরকে খুশি করার জন্য এই যে প্রোগ্রামটা করছেন, এটা বিরল থেকে বিরলতম। আমাদের ভারত থেকে দক্ষিণ এশিয়া, নেপাল, ভুটান আর অনেক দেশ আছে, অনেক গুরুজনরাই এরকম প্রোগ্রাম করেন, কিন্তু এই প্রোগ্রামের সাথে আমাদের স্যারের প্রোগ্রামের পার্থক্যটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা একটা প্রোগ্রামের পেছনে আমি অন্যান্য যারা এই অ্যাস্ট্রোলজি সংগঠন জ্যোতিষ আছে তাদেরকে আমি এই ছোট করার উদ্দেশ্যে বলিনি, বা তাদেরকে খাটো করার উদ্দেশ্যে বলিনি, কিন্তু আমাদের গুরুজি ডক্টর কেসি পাল মহাশয় নিজের পকেট থেকে বিনা স্বার্থভাবে, একমাত্র আমরা যারা ওনার ছাত্র, আমাদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, একমাত্র ওই লক্ষ্যই ওই প্রতিষ্ঠানটা, ওই সেমিনারটা করার চেষ্টা করেছেন। এই আহ্বানটা আমরা অনেক দিন আগে থেকেই স্যার কাছে আবেদন করেছিলাম আমাদেরকে উৎসাহ করার জন্য। প্রকৃতপক্ষে এই কাজটা করেছেন। অনেকে এটারে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, বা অনেকের কাছে অনেক মেসেজ আসে, কিন্তু প্রকৃতপক্ষে স্যারের কি আর, স্যারের ভাষণের আর পৃথিবীতে স্যারের আর কি আর বাকি রয়েছে ভাষণের। আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমানে 8.5 লাখের উপর সাবস্ক্রাইবার, সারা বিশ্বব্যাপী স্যারের যে সম্মান, তো স্যারে তো ঘরে বসে চুপ করে থাকতে পারতেন। তারপরে কেন এই এত বড় মহান যজ্ঞ এত সুন্দরভাবে পরিচালনা করেছেন, প্রকৃতপক্ষে এটা আমাদের বুঝতে হবে। প্রকৃতপক্ষে স্যারের স্বপ্ন যে স্যারের স্টুডেন্টরা যাতে তার থেকে আরো বেশি সমাদৃত, সম্মানিত, যশস্বী, আলোকিত হতে পারেন, একমাত্র এই লক্ষ্যেই। আর আমাদের আবেদনে সাড়া দিয়েই স্যার নিজের অনেক মেধা, অনেক পরিশ্রম, অনেক শারীরিক পরিশ্রম দিয়ে, এমনকি নিজের পকেট থেকে টাকা দিও, আমরা তো 1 টাকাও সাহায্য করতে পারিনি। কিছু কিছু লোক করেছেন, আমার মতো দুর্ভাগা, আমি 1 টাকা দিও এটা করতে পারিনি। এটা কিন্তু ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে পারিনি, ক্ষমা প্রার্থী তার জন্য। কোনো প্রকার স্যারকে সাহায্য করতে পারিনি। কিন্তু আমাদের বুঝতে হবে এই সেমিনারটা প্রকৃতপক্ষে আমাদের স্টুডেন্টকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যই স্যারের একমাত্র উদ্দেশ্য। এটা সবাই কিন্তু আমাদের এই বিষয়টা নজর রাখতে হবে। এই উদ্দেশ্য, এই সেমিনারের উদ্দেশ্য কেসিবাল স্যার আরো বড় হবেন, কেসিবাল স্যার আরো নামি দামি হবেন, যারা ভাবেন যে একদম রং, একদম ভুল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে কে কতদিন যাবত স্যারের সাথে যুক্ত আছেন আমি জানি না। সম্পূর্ণ আমাদের কিভাবে হাইলাইট করা যায়, আমাদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সম্পূর্ণ মননশীল স্যারে এই সেমিনার মধ্যে প্রকাশ করার চেষ্টা করছেন।
স্যাররা আমাদের করছেন কি কারণে? স্যারের একটি দুর্বলতা, স্যারে আমাদের সন্তানের মতন ভালোবাসেন। সন্তানরা বড় হোক, প্রত্যেক মা বাবা চা, অনেক সব মা বাবা চা সন্তানরা প্রতিষ্ঠিত হোক, বড় হোক, উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট হোক। হয়তো স্যারের এটাই চাওয়া, স্যারের যদি ভাগ্য থাকে হয়তো আমরাও সন্তানরা বড় হইতে পারবো স্যারের আশীর্বাদে অনুক্রম ক্রমে। আর আমি একটা কথাই বলবো, প্রকৃতপক্ষে ওই অনুষ্ঠান আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম 110 সাকসেসফুল। এখানে কিছু কিছু কোশ্চেন আসছে বা আমাদের মনে থাকতে পারে যে 5%, 2% তো চেয়ারে ছিলেন না। তারপরেও যে যে ধৈর্য, যে সহানুভূতি, যে সুন্দর মননশীল মানসিকতা নিয়ে এই সেমিনারকে সম্পূর্ণরূপে সার্থক করার জন্য তারা যেভাবে আহ, নতুন ছাত্রছাত্রীরা যেভাবে আহ, অংশগ্রহণ করেছেন, ধৈর্য দেখিয়েছেন, নম্র ভদ্র এবং সত্যিকারের মানুষ হিসাবে, যে একজন জ্যোতিষ হতে গেলে মানুষ হতে হবে, আমি ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। সেমিনার যা হয়েছে আমি বলবো, যারা দূর থেকে দেখেছেন হয়তো আপনাদের আহ, সামনে আহ, যারা ছিলেন বলবেন কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি। 110% ওই দিন সাকসেস, সুন্দর হয়েছে সেমিনার, সুন্দর হয়েছে। আর তার জন্য সবচেয়ে বেশি প্রশংসিত যারা ছাত্রছাত্রী ওই দিন অ্যাটেন্ড করছেন, তারাই এই প্রশংসার দাবিদার। আমি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সেমিনারের জন্য বিশেষ করে শারীরিক মানসিক, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নিউজকান্তি স্যার, শোভন স্যার, শোভন প্রেসিডেন্ট মহাশয়, শোভনকান্তি চক্রবর্তী মহোদয়, এবং বিভিন্ন অধ্যাপক, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া যারা ছিলেন, সম্মানিত লোক, তাদের উপস্থিতি আমাদের এই সেমিনার এবং একটা বিরাট বড় একটা আমাদের অহংকার, তাদের উপস্থিতি, ওনাদের উপস্থিতি, সম্মানিত লোক আমাদের এখানে সেমিনারে উপস্থিত হয়েছেন। সবাই আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছেন। তো এখানে এখানে কিছু বক্তব্য আছে যে জ্যোতিষকে আধুনিক করার জন্য আহ, অনেকগুলি আমাদের স্টেপ দরকার। তা আমি এই জায়গায় বলবো, একটাই কথাই বলবো, দেখেন, জ্যোতিষ আধুনিকরণ, জ্যোতিষ টেকনোলজি, ডিজিটাল ওয়েবসাইট সবগুলো আমাদের হাতে অটোমেটিক এসে যাবে যদি আমরা স্টুডেন্টরা, বিশেষ করে ছাত্ররা, যদি সত্যিকারের সৎ মানসিকতা তৈরি করতে পারি। আমরা যদি সৎ মানুষ হই, আমাদের মধ্যে যদি একটা জিনিস, জাস্ট একটা বেসিক থাকে, আমাদের গুরুজি আমাদের জ্যোতিষ শিক্ষা দেওয়ার পূর্বেই আমাদের সৎ মানুষ তৈরি করে, যাতে এই জ্যোতিষ জগৎরা মানুষের জগতের কল্যাণে অসহায় দুস্থ পীড়িত মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। যখন এই প্রবণতা আমাদের মধ্যে সৃষ্টি হবে, অটোমেটিক ঈশ্বর আমাদের সাহায্য করবে। একাডেমিক থেকে ভার্সিটি, আরো পিএইচডি লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, অটোমেটিক আমাদের এটা সার্থকতা, অটোমেটিক ঈশ্বর আমাদের, আল্লাহ আমাদের, বুদ্ধ আমাদের অটোমেটিক আমাদের আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন। যদি আমরা ডক্টর কেসিওয়াল মহোদয় আমাদের যে লাইন দেখিয়েছেন, আমাদের সততা, নিষ্ঠা, আদর্শের পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, যে একটা জ্যোতিষ করতে গেলে কমপক্ষে আপনি একটা সৎ মানুষ হতে হবে, এবং জ্যোতিষ করার উদ্দেশ্যেই মানুষেরকে, সমাজকে, সমস্ত লোকজনকে যত সম্ভব নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করা, এই যে মানসিকতা তৈরি করা, এই মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, অটোমেটিক ভাবে
সমস্ত সাফল্য আমাদের কাছে এসে যাবে। আমি আমার এখানে অনেক পরবর্তী বক্তা আছেন, আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম। আমি ডক্টর গুরুজি সবার ওনার চরণে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ টিটুদার স্যারকে আপনার মূল্যবান বক্তব্য এবং পরামর্শমূলক বক্তব্য পেয়ে। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই অনলাইন ব্যাচের সর্বপ্রথম ব্যাচের শিক্ষার্থী। যদিও প্রথম ব্যাচের শিক্ষার্থী সকলকেই হারিয়েছি আমরা, কাউকেই পাইনি, সেটি অন্য ব্যানারে ছিল। তবু সেই ব্যানারের থেকে শিক্ষা নিয়েও, জ্যোতিষ করেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদের অলঙ্কিত করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের সর্বদা পাশে ছিলেন এবং সর্বপ্রথম দিন আসছেন, অর্থাৎ 10 তারিখে আসছেন। এমনকি মানে আমাকে এত ভালোবাসেন যে উনি ওইখান থেকে প্রায় 20টার মতো কাঁঠাল আর আম সেই সুদূর হবিগঞ্জ থেকে, পাহাড়ি এলাকা থেকে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি হচ্ছেন শুধু জ্যোতিষ নন, এই সঙ্গে একজন ভালো উপস্থাপকও, ভালো বক্তা, এবং উনি ধর্ম প্রচার করেন। ধর্মীয় কাজে নিজে সময় উম, পান না, তবু সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। তিনি হচ্ছেন সুবল মালাকার। সুবল মালাকার বাবু আছেন? আপনার হ্যাঁ স্যার, অনুভূতি, নমস্কার। আপনার আহ, আপনি কতটা কষ্ট পেয়েছেন এখানে এসে। আর একজনের কথা একটু বলতে হয়, আমি একজন লোককে খুব কষ্ট দিয়েছি। যদি কেউ খুঁজে পান যে তিনি আমাদের প্রজেক্টরের সামনে এসে ওখানে কি যেন করতেছিলেন, কি যেন জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম এই বেটা এটা কি এখন না করলে নয়, এটা অন্যদিকে অন্য সময় করেন বা অন্যদিকে যেয়ে করেন। এই ব্যক্তিটি মনে হয় আমাদের অনুষ্ঠান থেকে চলে গেছেন। আমি তখন ওনার গায়ে যে রঙের শার্ট ছিল, ওই রঙের শার্ট পরা আর কোনো ব্যক্তিকে আমি দেখিনি। যদি খুঁজে পান, আমার তরফ থেকে ক্ষমা চেয়েছি, সেটি পৌঁছে দিবেন। এটা হচ্ছে আমার আহ, হয়তো কোনো কারণে মেজাজজনিত ত্রুটি বা আমার ইচ্ছাকৃত ত্রুটি ধরে নেবেন, কিন্তু আমি তার চরণে আহ, আশ্রয় পেতে চাই যে সে কষ্ট নিয়ে গেছেন। তো সুবল গুরুজি, কুমার ওই মালাকার, ব্যক্তি হচ্ছে আপনি আপনার আতিকুর বক্তব্য রহমান দেবেন। ভাই। হ্যাঁ, আতিকুর রহমান ভাই ছিল। আতিকুর রহমান না ভাই না উনি ছিলেন। না, না না উনি না, ওই উনি যে না। কেক কেক কাটার সময় সামনে আসছিল। না না, কেক কাটার সময় না, সকালবেলায় ওই ইসের সময়, সকালবেলায় তখন 9টা বাজেনি, 9টা বা 10টা এই টাইম। নমস্কার স্যার। তো সবাই একটু মিউট করবেন। এবার হ্যাঁ, সুবল মালাকার, আপনি আপনার বক্তব্য হ্যাঁ, পেশ স্যার। করবেন। আপনি কতটা মনে কষ্ট নিয়ে গেছেন এখান থেকে, কষ্টটা প্রকাশ করবেন। আপনি প্রথমে এসে প্রথম থেকেই ছিলেন, তো আর ত্রুটি বিচ্যুতি তুলে ধরবেন সংক্ষেপে। হ্যাঁ, 787654 একটু মিউট করে রাখুন। আপনি তো কথা বলছেন না, তাহলে মিউট করতে সমস্যা কোথায় ওখানে? হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করছি স্যার, আমার এই হোয়াটসঅ্যাপটা কেটে গিয়ে আবার রিকানেক্ট হয়েছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু ভিডিও যদি অন করা হ্যাঁ যায় তাহলে অন করে বলুন। স্যার, স্যার ভিডিও অন আছে কিন্তু হয়তো নেটের কারণে আমাকে দেখাচ্ছে না। অর্পণ পাল হুম। মিউট করুন। নাইন হ্যাঁ এইট সেভেন সিক্স স্যার, ফাইভ আমি ফোর প্রণাম মিউট করুন। জানাচ্ছি। আর আমি প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি এবং আহ, যারা আমার অন্যান্য শিক্ষক বৃন্দ আছে সবাইকে আমার নমস্কার, সাথে সহপাঠীদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি। আমাদের গত 12 তারিখের যে অনুষ্ঠান, সেই সম্পর্কে দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা যাবত আমরা সবাই নিজ নিজ মন্তব্য এবং অভিজ্ঞতা শেয়ার করছি। সাথে আমি স্যারের সেই জন্য আবার প্রণাম জানিয়ে অনুরোধ করছি যে স্যার আপনি একদম আহ, দুঃখ মনে নিবেন না। হয়তো ঠিক আছে, আমাদের প্রথম অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, সামান্য ছাড়া আমিও আহ, যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারিনি। এই কারণে আমি নিজেকে সব জায়গাতে ম্যাচ করতে পারিনি। হয়তো ভাবছি এই কাজটা কি আমি করব নাকি আরো কেউ করছে বা করা আছে।
তারপরে স্যার যতটুকু জায়গা যেভাবে নিজেকে আমি মানিয়ে নিতে পেরেছি প্রত্যেকটা জায়গায় আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা হলো স্যার যে এই শিডিউল তথা পরিকল্পনার সাথে ততটা আমি জড়িত ছিলাম না, যার কারণে হয়তোবা আমার অবস্থান থেকে আমি শতভাগ দিতে পারিনি। তবে তারপরও স্যার আপনাদের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, এবং যারা এখানে এসেছিলেন সবাই নিজ নিজ অবস্থান থেকে এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করে বিশেষ করে আমাদের অনুষ্ঠানটাকে সার্থক করেছেন, এইটাই আমি খুশি। আর আমাদের সনাতন বছর আমরা নতুন করে অনুষ্ঠান করব, সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব, সবাই পরিকল্পনায় সাথে থেকেই পরিকল্পনা করব, এবং এমন ভাবে পরবর্তীতে অনুষ্ঠান সাজাবো যেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, তখন আমার সেটা নাম পরিবর্তন হয়ে সনাতন ইনস্টিটিউটে পরিণত হবে। সেই ইনস্টিটিউট বাংলাদেশ তথা আমাদের পুরো এশিয়াতে যেন জ্যোতিষ জগতের একটা উজ্জ্বল নাম হয়, এবং এই নামটাকে সম্পূর্ণ করার জন্য, নামটাকে উজ্জ্বল করার জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, আমি বিশ্বাস রাখি তারা মন থেকে কাজ করবে। আপনি যে ধরে এই হাতটাকে এগিয়ে নিয়ে যাবে। তো স্যার, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে হয়তো বা অনেক ভুল ত্রুটি করেছি অনুষ্ঠানের প্রেক্ষিতে, সেটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোবাসা দিয়ে রাখবেন। আর এভাবে সবসময় আপনার ভালোবাসার হাত আমাদের সবারই উপরে রাখবেন, যেন আমরা আপনার সাথে থেকে এই জ্যোতিষ জগৎটাকে মানুষের সেবায় নিয়োজিত করে আপনার আশাটাকে অসংখ্য ধন্যবাদ সুবল কুমার মালাকার। এবার বক্তব্য নিয়ে আসবেন রত্নবাহু বলরাম দাস। রত্নবাহু বলরাম দাস। স্যার, হরে কৃষ্ণ স্যার। সবাইকে, উপস্থিত যারা আছেন তারা আমার প্রণাম নিবেদন গ্রহণ করবেন। আমাদের উচ্চতর ব্যাচ এবং প্রাথমিক ব্যাচ সহ স্যার, আমি প্রথম হইতে আসা পর্যন্ত আমার একটা নোট ছিল, যেখানে আমি কিছু শিকার বলে মনে হয়েছে। সেটা হচ্ছে স্যার, এই সমগ্র অনুষ্ঠানকে আমি আহ, একত্রিত করে দেখলাম যে এইরকম অনুষ্ঠান আমার জীবনেও আমি দেখিনি। আমি মনে করছিলাম, যখন আমি বাইর বাইর হচ্ছি, তখন আমি মনে করছিলাম আমার সেন্টারে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, এর মধ্যে অনেক জ্ঞানী গুরুজন এসে কিছু বলবে। কিন্তু আমার কল্পনার অতীত এবং বাসার অতীত। যখন আমি স্বপন চক্রবর্তী আমাকে বলছে, বলরাম দাদা, আপনি কিভাবে এই অনুষ্ঠানকে দেখলেন? আমি বলছি, স্যার, এটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। আর এর মধ্যে আমি আহ, দেখলাম যে আমার আমার শ্রদ্ধেয় আহ, নীরজ কান্তি স্যার, ওনার অক্লান্ত পরিশ্রম এবং আপ্রাপ্ত পরিশ্রম তো হয়েছে, কিন্তু এখানে আহ, দুষ্ত্রুটি এবং গ্যাপের মধ্যে অনেক কথা তো হয়ে হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, যার কারণে আপনি আমাদেরকে জ্যোতিষ শিক্ষামূলক কিছু দিতে পারেন না, যে এই এই কারণে যা ভলান্টিয়ার আহ, এবং দায়িত্ববান ব্যক্তিদেরকে দায়িত্বটা একটু যদি ভাগ বন্টন করে দেওয়া হতো, তাহলে সেটা ধর আমাকে হোক বা যাকে হোক, যেহেতু আমি প্রথম গিয়েছি, কখনো যায়নি, এমন অনুষ্ঠান আর অংশগ্রহণ করা হয়নি, কিভাবে কি করা হবে এটা আমি জানি। এবং আহ, আমরা তো আশা করেছিলাম, আমি বিশেষ করে আশা করেছিলাম জ্ঞান গর্ভ জ্যোতিষ আলোচনা সেখানে হবে। সে কথা এই, অনেকে বলছে।
আর আর আমি আপনাকে সর্বাধিক ভাবে আমি লক্ষ্য করছি যে আপনি অর্ধেক বক্তৃতা দিয়ে অর্ধেক আলোচনা দিয়ে আপনি অন্য জায়গায় গিয়েছেন, অন্য কি কিছু দেখছেন, যার কারণে আপনি আপনার সর্ব সময় ব্যস্ততা। এটা আমি উপলব্ধি করছি যে আগামীতে আমাদের যে অনুষ্ঠান হবে হতে হবে স্যার, আপনি কখনো হতাশ হবেন না। আপনার আপনাকে এবং আপনার পরিবার এবং আমাদের স্টুডেন্টদের এই সনাতন কোচিং সেন্টারের সব সদস্যকে আমি আমার অন্তঃস্থকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি পৌঁছে রাখছি, যাতে এই সনাতন স্টুডেন্ট কোচিং সেন্টার এবং ইউনিভার্সিটি হোক, যা কিছু হোক, তার সমস্ত কিছু ভগবানের মারফতে হবে, ভগবানের কৃপা আশীর্বাদ হবে। আপনি কখনো, আপনি যে বলছেন, আপনার কথা আমি এখানে নোট করছি, আপনি যে আপনার বাড়িতে নেওয়া যাওয়া হয়নি সেটা দুঃখ করছেন, অনেক অনেক দুঃখ প্রকাশ করছেন। স্যার আপনি কখনো দুঃখ প্রকাশ করবেন না। আপনি আমাদের এই নতুন ব্যাচ হোক আরো যারা যা আসবে, আপনার সন্তান, আমি মনে করি আপনি আমার গুরুদেব, আপনি আমার পিতার মতো, আর আপনার ছাত্র যারা আছে তারা আমরা সবাই আপনার সন্তানের মতো। সন্তানের সন্তানের সন্তান যদি কোনো দুষ্টুটি করে, সেটা যেমন পিতা মাতা ক্ষমা করে দেয়, সেই রূপ আপনিও আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি কখনো হতাশ হবেন না। যেমন আমার আমার শ্রদ্ধেয় স্যার নীরজকান্তি রায় স্যার, উনি ওনাকে আমি অনেক ভাবে আমি দেখছি যে ওনার থেকে অনেক কিছু জ্ঞান, ওনার থেকে অনেক জ্ঞান, শুধু না শুধু জ্ঞান বললে হবে না, অনেক সবকিছু পরিচালনা করার ওনারও আছে। সেজন্য আপনি কৃপা রাখুন আমাদের কাছে, আপনি আমাদের কাছে কৃপা করুন। ভগবান আপনাকেও সুন্দরভাবে সুস্বাস্থ্য করে রাখুক। আগামী বছর আমি বলতে চাই, একদিকে ক্লাস চলবে, আর একদিকে আগামী আগামী অনুষ্ঠানের জন্য, আগামী বছর অনুষ্ঠানের জন্য আপনার বিজয় উৎসব করার জন্য আমরা আজ হইতে প্রস্তুত থাকবো। কি কি গ্যাপ আছে এবং কি কি ত্রুটি আছে সেগুলো যেন পরিপূরক হয়, এবং এই এমন ভাবে পরিপূরক করতে হবে, কে কি কি দায়িত্ব নেবে সেগুলার নাম নাম দিয়ে তাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে, যা তার পরবর্তীতে, যেহেতু ভুল প্রমাদ বিপ্রলিপসা এগুলা এই জগতে হবে, ভুল হবে না একমাত্র ভগবানের, আর ব্রহ্মা হতে পিপিলিকা পর্যন্ত সবার ভুল হবে। এটা কিন্তু এটা কিন্তু ভুল আমরাও স্বীকার করতেছি। আমরা তো স্যার কোনোদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ, ওরকম যুক্তি অনুষ্ঠান আমি কোনোদিন অনুষ্ঠানে যোগ দিই নেই। আর স্যার আপনি আমাদেরকে সকল ছাত্রকে আশীর্বাদ আশীর্বাদ রাখবেন, আশীর্বাদ করবেন, যাতে হাতে আমি আমরা আপনার আমরা সকল সনাতনী স্টুডেন্টদের কোচিং সেন্টারে যত সদস্য আগামী হবে এবং আছে এবং ভবিষ্যতে হবে, সকলেই যেন আপনার নাম যেন আমরা দেশ বিদেশে ছড়িয়ে করতে পারি। স্যার আসলে আমি আপনার থেকে অনেক কিছু শিখছি। আমি আপনাকে প্রথম দেখা হতে আপনি আমাকে এই এই বলেশ্বর কাউন্টার থেকে বিদায় নেওয়ার পর্যন্ত, এই পর্যন্ত আমি আপনাকে এমন ভাবে পর্যবেক্ষণ করছি যে স্যার আপনি হচ্ছে মহান, আপনি হচ্ছে গীতা বলছে কি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রহ্মণে গবে হস্তিনী, আপনি একজন পণ্ডিত, আপনি একজন দক্ষ, আপনার কখনো তুলনা হয় না স্যার। আমি নিজকে নিজে গর্ববোধ করছি, আপনার মতো একজন জ্যোতিষ, আপনার মতো একজন প্রজ্ঞান ব্যক্তি আমি স্যার, যেটা আপনি বলছেন, এই যে বাবুল দাও আমাকে বলছে, আমি যতভাবে সবাইকে বলছি, যারা কোনো আমার স্যারে কোনো যেন বদনাম না হয়, আমার স্যারের যেন কোনো কিছু বদনাম খানে না আসে, এই 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 দিকেও আমি দেখছি। যেহেতু আমি এমনকি জুমুর ফাল লাস্টে বলছি দিদি আপনার আপনার যদি প্রসাদ তো থাকবে, প্রসাদ থাকবে না, আমার থেকে কিছু জিনিস আছে সেগুলো আপনি নেন। উনি বলছে না, আমার থেকে আছে, আমার কোনো প্রয়োজন না, আপনি পান। স্যার এগুলার সামনে সবকিছু ঠিক হবে স্যার। স্যার আপনি হতাশ হবেন না।
আমি আপনার হয়ে আমি ভগবানের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আপনি একদম প্রজ্ঞান। আমি বিদ্যা বিনয় বিনয় সম্পন্ন ব্রহ্মণে গোবিন্দ হস্তে গীতায় বলছে, ভগবান বলছে কি তিনি একমাত্র পারবে সংসার দিগ্বিজয় করতে, তার থেকে বিনয়। স্যার আমি আপনার থেকে গত পরশুদিন হতে আমি আপনার থেকে অনেক কিছু শিখছি। আমি অনেক কিছু শিখছি। আপনি হচ্ছে আমার গুরুদেব। হরে কৃষ্ণ স্যার। আহ, আর 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 একটা বলছি যে আমার দুষ্ট হটি আপনি ক্ষমা করবেন। যিনি আমিও বলি সেরকম, যিনি আমার দুষ্ট দেখবে তাকে আমি অত্যন্ত প্রিয় বলে মনে করি। স্যার হরে কৃষ্ণ। আহ, আপনার ওই জ্যোতিষ আলোচনাটা শোনার জন্য আমি এতক্ষণ অপেক্ষায় আছি স্যার। হরে যেহেতু কৃষ্ণ। সেইটা এবার আহ, এবার যারা বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত, ঘড়ির দিকে তাকাবেন, 1 মিনিট। দিলীপ সূত্রধর, আপনি কিছু বলুন, এরপরে রেডি থাকবেন আমাদের সুকান্ত আহ সরকার, মাগুরানা কোন জায়গা যেন, তিনি রেডি থাকবেন। মাগুরা স্যার। এবং সোহানা আহমেদ রেডি থাকবেন, শারমিন এস আহমেদ, সবাই রেডি থাকবেন। এক এক মিনিটে মূল জিনিসটুকু বলবেন। 1 মিনিট করে সময়, কিন্তু মিউট আনমিউট সহ 1 মিনিট। প্রণাম স্যার, আপনার স্মরণে। স্যার, আমি আমার জীবনে কোনোদিন এরকম বা এরকম অনুষ্ঠানে স্থান বলতে আপনি যেরকম চাইছিলেন, কিন্তু আমার একটা কথা আমি বলবো স্যার। স্যার আমি বলবো যে আসলে আমারও ভুল হয়েছে স্যার। আমি চাইছিলাম, মনে মনে ভাবছিলাম যে স্যার মনে হয় আমার কিছু বলবো, দিলীপ তুমি ওইটা করো বা তুই ওইটা কর। আমি ওই জায়গাটা আশায় বসে রয়েছিলাম স্যার। আমি জানি না এটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। তো আমি সর্বদা প্রস্তুত ছিলাম স্যার আমি ওই কথাটার জন্য। নতুন অবস্থা কিভাবে কোন জায়গায় কি করব আর ওইটা আমি বুঝতে পারি নাই। আর কিভাবে প্ল্যান প্রোগ্রাম করছেন স্যার। তবে আমি সবকিছু স্যার, তবে আপনার স্মরণে যদি একটু ঠাঁই দেন, এই যে আমার জীবনে সবকিছু বড় পাওয়া এবং ধন্য হবে আমি স্যার চাই আপনার স্মরণ থেকে যেন কিছু পাই, এটাই আমার। আমার তবে স্থান আপনার সেই পাবে, অনুষ্ঠান অসংখ্য আমার ধন্যবাদ, সব সেই দিকে পাবে। ভালো লাগছে স্যার। যে এই তবে আপনার জ্যোতিষে আর চোখের একটু দিলীপ বাবু খান্না বলতে ছিল, হবে আমি না, বুঝতে পারছি। এই আমার খান্নাটুকু আমি সহ্য করতে পারছি সান্নিধ্য না, আমি সেই কাউকে ব্যক্তি বলতেও পারি পাবেন। নাই। স্টপ আর করেন। কি বলবো স্যার, এটা আমার মনের ভাষা দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আমার সান্নিধ্য, আমার শিক্ষা সেই পাবে যে ব্যক্তি জ্যোতির আলো ছড়াবে, জ্যোতির আলোর প্রচার প্রসারণা করবে, জ্যোতির শিক্ষা আমার কাছ থেকে গ্রহণ করে অপরকে শিখাবে, যে এই কোচিং সেন্টারকে ভালোবাসবে, সেই একমাত্র আমার অনুসারী বা আমার আশীর্বাদক হবেন। এর বাইরে কিন্তু নয়। আমার জ্যোতিষের বাইরে কোনো বন্ধু নেই। আমি জ্যোতিষিক আলোচনা ছাড়া আমার কনফারেন্স হলে বসে, আমার ক্লাসে বসে মিউট আনমিউট, আমার কনফারেন্সে বসে মোবাইলে কথা বলা, আমার ওখানে বসে একে অপরকে হাত দেখানো, এগুলো চলবে না। যদি কেউ প্রকৃত থেকে থাকেন, যে জ্যোতির আলোর বিচ্ছুরণ ঘটাতে চান, সেই ব্যক্তি আমার শিক্ষার্থী হবেন, সেই ব্যক্তি হবেন আমার সম্মেলনে অতিথি, সেই ব্যক্তি হবেন যে জ্যোতিষ আলোচনা করতে পারেন, সেই ব্যক্তি শুধুমাত্র আমার এখানে স্থান পাবে। এর বাইরে দিলীপ আর বাবু দ্বিতীয় মিউট কোনো করুন। ব্যক্তি স্থান পাবেন না। এটা আমার দিলীপ সংকল্প, বাবু। গতকালকেই হয়েছে, আর এখান থেকে অব্যাহত থাকবে। এবার বক্তব্য নিয়ে আসবেন সুকান্ত কুমার রায়, সুকান্ত সরকার। দিলীপ বাবু মিউট করুন আপনি। ওকে। সবাই যার যার মিউট করবেন এবং প্রত্যেকে ভিডিও অন করবেন, পরপর কিন্তু বক্তব্য নিব 1 1 মিনিট করে। ভিডিও অফ। আমার প্রণাম নেবেন স্যার, উপস্থিত সবাইকে আমার প্রণাম। আসলে স্যার গতকাল প্রোগ্রামে যেটা আমরা গেলাম, আমার কাছে স্যার অনুষ্ঠানটি খুবই খুবই ভালো লেগেছে। কিছু কিছু দোষ মানে ভুল ত্রুটি কিছু ছিল, সেগুলো স্যার বেশিরভাগই দেখেছি যে আমাদের। তবে স্যার এখানে আমাদেরও অনেক কিছু দায়িত্ব ছিল, যেটা আমরা আসলে সঠিকভাবে অনেক কিছু করতে পারিনি। তবে স্যার কথা হচ্ছে ভবিষ্যতে যাতে এই ভুল ত্রুটি গুলো না হয় সেদিকে অবশ্যই আমরা সজাগ দৃষ্টি রাখবো। এবং আমরা আপনার যে উদ্দেশ্য, এটা আমরা স্যার পূরণে সব সময়
মানে আমরা চেষ্টা করবো আর কি স্যার, যে অভিজ্ঞ জ্যোতিষ তৈরি হওয়া থেকে শুরু করে এবং যে প্রোগ্রাম গুলো হবে সেগুলো আমাকে যে প্রত্যেকটা কাজ কাজ আমাদের নিজ দায়িত্বে নিয়ে, মানে আসলে আমাদেরকে বলে দেওয়া লাগবে না যে এই দায়িত্ব আমার, বা চোখের সামনে যেটাই দেখবো যে আসলে এটা এখনের প্রয়োজন, কারো বলার প্রয়োজন হবে না যে এটা, মানে ডাক দেওয়ার প্রয়োজন হবে না, আমরা আগে থেকেই চলে যাবে। এটা শুধু আমি না, আমার মনে হচ্ছে আমাদের যে প্রাথমিক ব্যাচের যারা আছে আমরা সবাই একই প্রত্যয়ে আছি স্যার। যাই হোক, এই আমি বেশি কিছু বললাম না, তবে স্যার আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং আপনার যে স্যার মনের নিষ্ঠা, যে উদ্দেশ্য, আমরা অবশ্যই একজন সৎ এবং অভিজ্ঞ, দক্ষ আমরা স্যার জ্যোতিষ হতে চাই, আপনার সান্নিধ্যে দেখেই হতে চাই। এবং স্যার আশা আপনার মানে স্যার আমাদের মাধ্যমেই যাতে আপনার উত্তরোত্তর আমাদের প্রতিষ্ঠানের নাম বৃদ্ধি পায়, এবং এই প্রতিষ্ঠান নিয়ে আমরা স্যার থাকতে চাই, এবং এই প্রতিষ্ঠানে যা কিছু করলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে আমরা স্যার সেটাই করবো স্যার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সোহানা আহমেদ। জি, আদাব সবাইকে। আমি খুব সংক্ষেপে বলছি স্যার। মানে আমার কাছে ফার্স্টে কনফারেন্স রুমে ঢুকে যেটা ত্রুটিটা চোখে পড়েছিল, যে যারা ভিআইপি গেস্ট ছিল তাদের জন্য ওই সিটের সামনে যদি এটা লেখা থাকতো, তাহলে বা যদি কোনো ভলেন্টিয়ার ওখানে দাঁড়িয়ে থাকতো দেখানোর জন্য যে হ্যাঁ এখানে এসে আপনারা আসন গ্রহণ করুন, দেখা গেছে আমরা প্রাইমারি ব্যাচেরটাও ওখানে বসে আছি, মানে বিক্ষিপ্ত অবস্থায় আমরা সবাই বসা ছিলাম। মানে এই জিনিসটা একটু আমার কাছে লেগেছিল। আর স্যার দায়িত্বগুলা যদি মানে 2 ঘন্টা 2 ঘন্টা করে এইভাবে আমাদের মাঝে ভাগ করে দেওয়া হতো, যে হ্যাঁ আপনারা এই স্লটটাতে এই কাজটি করবেন, কারণ একজন একা নিরজ স্যারের পক্ষে প্রতিটা একদম কনফারেন্স রুমের ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করা এটা অনেক কষ্টের। তো এই ক্ষেত্রে আর আমরা যে আগ বাড়িয়ে যাবো স্যার, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে এখানে তো সিনিয়ররা রয়েছে, আমার কাছে ওই দ্বিধাটা কাজ করতো যে এখানে তো সিনিয়ররা রয়েছে, কি মনে করবে কি মনে করবে, এই করে আমি কাজ থেকে মানে ওইভাবে নিতে পারিনি। এটা আমার ব্যর্থতা স্যার, যে আমি ওইভাবে প্রকাশ করতে পারিনি। আর হচ্ছে আহ গেস্টের জন্য যে চেয়ার বা টোকেনের কথাটা স্যার, আমরা যখন খেতে যাই তখন ওখানে আমরা বিশেষ করে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করতেছিলেন যে এখানে টোকেন কে নিবেন, পরে বলছে যে আমরা এগুলো বিষয় জানি না। তো ওখানে যদি একজন ব্যক্তি এটা দায়িত্বটা নিতেন, টোকেন গুলো শুধু শুধু আমরা বাসায় নিয়ে আসলাম, এটার পিছনে প্রিন্টিং এর খরচ ছিল, বা আপনাকেও দেখা গেছে যে ওইখানে একটা পর্যাপ্ত হিসাবটা আসেনি যে কয়জন প্রকৃত অর্থে জ্যোতিষ শিক্ষার্থী যারা ছিলেন তারা খাবার খেয়েছেন না বাইরের লোকজন খাবার খেয়েছেন, এই একটা বিষয়। আর সে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে মানে নীরজ কান্তি স্যারের ওইখানে, আমি জানি না আপনি এখন এই বিষয়ে অবগত আছেন কিনা, 9:30 থেকে 10টার সময় ওনার বাসা থেকে একটা খবর আসছে স্যার, আমাকে একটু বলতে দেন। মানে ওনার বাইক চুরি হয়ে গেছিল ওই সময়, কিন্তু উনি বা ওনার ওয়াইফ ম্যাডাম মানে দুজনেই আপনার প্রোগ্রামে কন্টিনিউয়াস ওইভাবে চলে গেছেন, এবং ওই প্রোগ্রামের মধ্যে স্যারকে সাংবাদিকরা কল করতেছেন, অনেক বাসা থেকে কল আসতেছে, কিন্তু উনি কিন্তু এই বিষয়ে প্রোগ্রামে কাউকে এই বিষয়টা বুঝতে দেননি। ওই যে একটা জিনিস হারিয়ে গেছে এটা নিয়ে আফসোস করা, বা প্রোগ্রাম থেকে তো উনি বের হয়ে যেতে পারতেন, আমরা সাধারণ মানুষ হলে চলে আসতাম, কিন্তু উনি ওইখানে কেউ ওই জিনিসটা বিষয়টা বুঝেনি, বরঞ্চ উনি আমার পাশে ম্যাডাম বসেছিলেন, ম্যাডামকে এসে বলেছেন যে এখন প্রোগ্রামটাকে এনজয় করো, ওই যেটা গেছে গেছে, ভালো কিছু আসবে সামনে। এই যে একটা শিক্ষণীয় একটা জিনিস আমি ওখান থেকে পেয়ে আসছি স্যার, এটা অতুলনীয়। মানে এ ধরনের মন মানসিকতা, যেমন স্বপনদা বললেন যে হ্যাঁ ওনার তার আগের দিন ওনারও এরকম মানে চোখের ইয়া ছিল, আমরা তো সামান্য জ্বর হলেই স্যার এটা ছুতো ধরে ফেলি যে না আসতে পারলাম না, যেরকম এখন অনেক শিক্ষার্থী আমাদের মাঝখানে এরকম কাজ করেছেন যে সবকিছু বুকিং দেওয়ার পরে ওনারা আসেন নাই। হ্যাঁ মানুষের সমস্যা থাকতেই পারে, তাই বলে সবকিছু তো আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় স্যার আমার চোখে দৃষ্টিকটু লেগেছে, যেটা যে আমরা ওখানে গিয়েছে সবাই, কিন্তু আমরা ওখান থেকে জ্ঞান সবাই যেটা বক্তৃতা দিচ্ছে ওগুলো না শুনে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছি, নিজেরা হাত দেখাচ্ছি, স্তন নিয়ে পর্যালোচনা করছি। আমরা যদি ভরা কলসি অবস্থায় থাকি স্যার, তাহলে তো আমরা নতুন করে কোনো কিছু নিতে পারবো না, আমাদেরকে তো শূন্য হয়ে থাকতে হবে, তাহলেই তো আমরা সবকিছু গ্রহণ করতে পারবো, এটা আমার মতামত। আর আপনার ত্রুটি বলতে স্যার আপনি আমাদেরকে আহ, সম্মেলনের শুরুতে বলেছিলেন যে শুধু 12 তারিখে খাবার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখন বারবার করে 2জন ব্যক্তি খাবার হয়নি, এটা 12 জায়গায় জায়গায় স্যার আপনি যে 6 বেলা খাবার দিলেন এটা নিয়ে তো কোনো কথা আসলো না। 11 তারিখ রাত্রে পেলাম, 12 তারিখ সকালে পেলাম, দুপুরে পেলাম, রাত্রে পেলাম, 13 তারিখ সকালে পেলাম, দুপুরে পেলাম, স্যার এটা কি যথেষ্ট ছিল না? আর পানি তো স্যার যদি আমরা নিজেরা বহন করে নিয়ে যেতাম সেটার যে কষ্টটা ছিল, আপনি তো সেই কষ্ট আমাদেরকে নিতে দেননি, আপনি নিজে পানি লঞ্চে ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো মানে সব সময় যদি আমরা ভুল ত্রুটি গুলো খুঁজে বের করার চেষ্টা করি, ভুল ত্রুটিই চোখে আসতে থাকবে। তো এই সামান্য কিছু ইয়ে ছিল স্যার, আমি আপনার কাছে অনুরোধ করবো যে পরবর্তীতে যে অনুষ্ঠানটি হবে একদম ঠিক যেমন ফার্স্টে যখন লিওনা পাল আসলো
ও একজন গায়িকা দাঁড়িয়ে আছে অথচ সামনে তার হারমোনিয়াম নাই, কে এই ব্যবস্থাটা নেবে? বা আপনি যখন গলবস্ত্র প্রদান পড়াচ্ছেন, আপনি চেয়ার থেকে নিচ্ছেন, আপনি সুবিনিরটা নিচ্ছেন, আপনি সবকিছু প্রোভাইড করতেছেন। মানে এইখানে যদি মানুষগুলো থাকতো, অ্যাসাইন করা থাকতো, একদম আমাদেরকে ধরে ধরে লিখিত দেওয়া হবে যে তোমাকে এই এই সময় থেকে এই সময় তুমি এই দায়িত্ব পালন করবা, ওই সময় তুমি এই কনফারেন্স রুম থেকে যাবা না। তো তাহলে স্যার এইভাবে হলে, আমি যদিও খুবই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী স্যার, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো এই ছিল আমার বক্তব্য স্যার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দেখেন কষ্ট কোথায়। এইবার বলছি না যে নীরজ কান্তি রায় স্যারের কোনো তুলনা হবে না। তার বাইক চুরি হয়ে গেছে, জানতে দেয়নি কাউকে, অথচ আমার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন। একটি বাইকের দাম কমপক্ষে হলেও তো, একেবারে নিচে হলেও তো 2 লাখ টাকার নিচে কোনো বাইক হয় না, সেটাকে উনি বিসর্জন দিয়েছেন। অথচ আমার অনুষ্ঠানকে উনি বিসর্জন দেননি। তো এ ঋণ কি দিয়ে শোধ হবে? কোনোদিন কি শোধ হবে? কোনোদিন হওয়া থাকে? বলেন। এখন কি নীরজবাবু বাইকের কোনো সন্ধান হয়েছে? স্যার আমি এই বিষয়ে কোনো পেন নেই নাই। আহ, আমি মনে করি আমার যে কাজটা ছিল সেটা আমি করে আসতে পারছি। আর আমি ওইটা নিয়ে এখনো কোনো খোঁজ নেই নাই, আমি থানায়ও যাই নাই। আর ওটা গেছে মনে করছে হয়তো ভালোর জন্যই গেছে, এই জন্য আমি ওইটা নিয়ে কোনো পেন নিচ্ছি না স্যার। আমি এখনো কোথাও যোগাযোগ করতে পারিনি, এই সুযোগটা এখনো পাইনি। তো ওইটা নিয়ে আমরা কোনো পেন, জাস্ট থানা একটা জিডি করবো আর কি আগামীকাল। হ্যাঁ, আগামীকাল জিডি করে জিডির কপিটা একটু আমাকে দেবেন। যদি আমি কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমি এটা মনে করব যে আপনার বিপদের সময় আমি একটু এসে দাঁড়াতে পেরেছি। কপিটা জিডিটা করে, জিডিটা অনলাইনে করা যায় বা আপনার যেও করা যাবে, যে করবেন, অনলাইনে না করে এটা সরাসরি যে করবেন। যে করে তারপরে কপিটা আমাকে একটু দেবেন। যদি কিছু করণীয় থাকে, আমি যদি করতে পারি তাহলে আমি কৃতার্থ মনে করব। যাই হোক, বা পাশে দাঁড়াতে পারবো এটা মনে করব। তো এবার আর বক্তব্য এখান থেকে কে দেবেন? সবার বক্তব্য না নেই, একটু ডক্টর সিকে শীল, উনি আসতে পারেননি। উনি জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গের উপর ডক্টরেট লাভ করেছেন। উনি আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, ওনার জ্বরের কারণে উনি আসতে পারেনি। তো উনি অনলাইনে দেখেছেন কিনা আদৌ আমি জানি না। যদি দেখে থাকেন বা এখানে যদি শুনে থাকেন, তাহলে তার ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বক্তব্য নেওয়ার আর ইচ্ছা নেই। যে কথা শুনলাম সোহানা ম্যাডামের কাছ থেকে, তো আর শোনার কোনো মানে মানসিকতা এখন আর নেই। তবুও ডিকে ওই সিকে শীল, আমার ছোট ভাই, সে জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গের উপর ডক্টরেট করেছেন। তো তাছাড়া উনি একজন শিক্ষক, ইংলিশের শিক্ষক। তো আসতে পারেনি সেটি ওনার ইসের জন্য। তো যাই হোক, আপনার অনুভূতি যদি দেখে থাকেন অনলাইনে তাহলে বলবেন, আর না দেখে থাকলে তো আর আপনি দেখেননি বা জ্ঞাত হননি। তো বলেন আপনার মতামত। সর্বপ্রথমে সকলের চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলতি বছরেই আমার এক কাকা মারা গেছেন, আমাদের অসুস্থ ছিল দীর্ঘদিন। তারপরে আমার বাবা তার ছোট ভাই মারা গেছে, সেই অনুযায়ী মেডিকেল হয়েছিল, মেডিকেলে ছিল। মেডিকেল থেকে আনার পরবর্তীতে আমার জ্বর আসলো। আমি জ্বরে ভুক্তভোগী, আমার জ্বর ছিল, ইচ্ছা ছিল প্রচুর। আমি যাইতে পারিনি কারণ আমার গুরু পাঠের অনুষ্ঠান, আমি সবচেয়ে ব্যথিত। যেটা আমার মানে প্রিয় দীক্ষা গুরুর অনুষ্ঠান, আমি সেখানে অ্যাটেন্ড করতে পারিনি। আমি মনক্ষুণ্ণ। আমি এতটাই অবস্থান ছিলাম যে জুমে যোগ করতে পারিনি, আমি শুয়েছিলাম। আজকেও ডাক্তারের কাছে গিয়েছি, আজকেও আবার ডাক্তার রিপ্লেস করে ওষুধ দিয়েছে। ওষুধ খাচ্ছি। এখন একটু ভালো, এর জন্য আজকে জুমে অ্যাটেন্ড করেছি। আমি সর্বদাই আমার গুরুদেবের একটু এগেনস্টে কথা বলি। আজকেও গুরুদেবের দুঃখ ভারাক্রান্ত মনে আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাই। কারণ সবাই, আমি স্পষ্টবাদী এর জন্যই। সবাই সামনে থেকে মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য কথা বলে। আমি আনন্দ দিতে চাই কিন্তু লজিক নিয়ে। সেই লজিকটা হচ্ছে গুরুদেব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাকে আমি গুরুতুল্য হিসেবে কল্পনা করি এবং প্রকৃত দীক্ষা গুরু আপনি। এর জন্যই আহ আমার কষ্ট লেগেছে। আপনারা অনুষ্ঠান করছেন, সবাইকে আমি স্বাগতম জানাই। ব্যক্তিগতভাবে যে কষ্টটা আমি পেয়েছি, আমি এই জন্মদিন উপলক্ষে একজন মহৎ মানুষের, আপনাকে আমি মহতের কাতারে রাখি গুরুদেব।
একজন মহৎ মানুষের দিন ধরে জন্মদিন করা আমার পঞ্চাঙ্গ জ্যোতিষ সাপোর্ট করে না, ইতিহাস সাক্ষ্য দেয় না। পঞ্চাঙ্গ জ্যোতিষে জন্মদিন পালন করতে গেলে তার তিথি লাগবে। উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী। আমি জানি না আপনার কত তিথিতে জন্ম, কারণ আপনাকে মহতের স্কেলে আমি আমি ফালাইতে চাই। বিশেষ করে আমি জন্মদিনটাকে সাদরে গ্রহণ করতে পারিনি, কারণ এখানে সনাতন অ্যাস্ট্রোলজি আর হচ্ছে জন্মদিন। সনাতন মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যা পঞ্চাঙ্গ সনাতন থেকেই সৃষ্টি। তো সনাতনটা এখানে মডার্ন অ্যাড হয়ে গেল জন্মদিনের সাথে। সনাতনটা একটা মডার্ন আর্ট ঢুকে গেল, একটা সনাতন। এই জায়গায় এটা আমি নিজেকে মেনটেন করতে পারিনি, কারণ আমি চাচ্ছি কে আমাকে সাপোর্ট করবে জানি না, হয়তো কেউ করবে না, সবাই বার ধরে বা ওই দিয়ে 12 তারিখ দিন ধরেই করবে। কিন্তু আপনি আজকে শুনলাম যে আপনি 75 সালে জন্ম, 75 সালে কৃষ্ণপক্ষের কত তিথি বা শুক্লপক্ষের কোন তিথি, যেহেতু আমি আপনাকে আমি মহতের দৃষ্টিতে দেখি, সেই তিথি অনুযায়ী যদি জন্ম জয়ন্তী উৎসবটা হয়, বিশেষ করে আমি আমি মনের দিক থেকে সবচেয়ে স্যাটিসফাই হব, কারণ হচ্ছে আমি আপনাকে গুরুর দৃষ্টিতে দেখি। মহতের সাধারণ মানুষের অনুষ্ঠান তারিখ ধরে হয়, এটা গ্রহণযোগ্য। আপনাকে আমি সাধারণ মানুষের তালিকায় রাখি না। এর জন্য আপনার ফেসবুকে জন্ম অনুষ্ঠানে আমি একটা শুভেচ্ছা পর্যন্ত দিতে পারি নাই। এক্সট্রিমলি সরি টু সে, কারণ আমি এটাকে পঞ্চাঙ্গর দৃষ্টিতে আমি নিতে পাই নাই। কারণ পঞ্চাঙ্গ দৃষ্টি, বেদের উল্লেখ আছে পঞ্চাঙ্গ জ্যোতিষ ছাড়া প্রকৃত জ্যোতিষ হয় না। আর পঞ্চাঙ্গ জ্যোতিষের জন্মদিন করতে গেলে সেটা তিথির ভাইব্রেশন আসতে হবে ফার্স্ট। আর পুরোটা হচ্ছে আমি অনুষ্ঠান দেখতে পারিনি। আজকে যে আলোচনাটা শুনলাম একটু ত্রুটি বিচ্যুতি বা এই যে হয়েছে, এখানেও যদি আমি পঞ্চাঙ্গকে একটু একটু টানি, অষ্টমী তিথি বুধবার ছিল। অষ্টমীকে ভাইব্রেশন করে রাহু। রাহু একটু গোলমাল সৃষ্টি করবেই, অষ্টমীকে ভাইব্রেশন করে রাহু। নবমী, এরপরে নবমীতে আপনারা সকলেই গিয়েছিলেন ওই ভ্রমণে। নবমী তিথিকে ভাইব্রেশন করে রবি। আপনাদের ভ্রমণটা ছিল জলযোগে, জল, জল তত্ত্ব, আর রবি হলো ওয়াটার, সরি ফায়ার সাইন, একটু গোলমাল সৃষ্টি করবেই। এখানে আমি সর্বদাই পঞ্চতত্ত্ব নিয়ে একটু বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি রাখি। সর্বোপরি একটা বড় অনুষ্ঠানে একটু ভুল ত্রুটি থাকবেই। আপনি মনক্ষুণ্ণ, হয়তো আমার কথায়ও আপনি একটু কষ্ট পেতে পারেন, কিন্তু গুরুতুল্য আপনাকে আপনার জন্মতিথি দয়া করে আর কেউকে না জানালেও আমাকে একটু জানাবেন যে কৃষ্ণপক্ষের কত তিথিতে জন্ম বা শুক্লপক্ষের কত তিথিতে জন্ম, কারণ আমি তিথি অনুযায়ী আপনার জন্মদিনটা আমি ব্যক্তিগতভাবে সেলিব্রেট করতে চাই। আপনাকে আমি মহতের কাতারে রেখেছি, সাধারণ মানুষের কাতারে না। সাধারণ মানুষের জন্মদিন হবে তারিখ অনুযায়ী, আর মহতের জন্মদিনগুলো হয় তিথি অনুযায়ী। এই কথায় আজকে যারা এই জয়েনে আছে তারা সবাই হয়তো বলবে যে এতক্ষণে কি বলতেছে, সবাই ধুমধাম অনুষ্ঠান হচ্ছে আজকে, সৃষ্টিশীল, এর ব্যতিক্রম কিছু বলতেছে আসলে কি। এখন যারা যারা আপনাকে মহতের কাতারে ফেলবে আমি মনে করি আমাকে অবশ্যই সমর্থন করবে। আর যারা সাধারণ দৃষ্টিকে দেখে গুরু গুরু বলবে, সামনে কিছু না, মন থেকে মহতে গ্রহণ করবে না, তারা হয়তো 12 তারিখকেই সাপোর্ট করবে। সর্বোপরি আজকের আলোচনায় শুনলাম যেটা আমি যাইতে পারি নাই, আর একটা আমার ব্যক্তিগতভাবে মতবাদ, যেটা হচ্ছে আয়োজন আমি রাখবো যে পরবর্তী অনুষ্ঠানের জন্য আহ, একটা আমি ব্যক্তিগতভাবে যেটা প্রস্তাব রাখছি, একটা অনলাইন কনফারেন্স করবেন বছরে, আর একটা হচ্ছে অফলাইন যেটা ফিজিক্যালি। তাহলে দুইটা প্রোগ্রাম একসাথে হলো, আর দুইটা এই যে বলে আমাদের এই বছর 2025 সালে দুইটাই ফিজিক্যালি গেল, একটা কনফারেন্স আর একটা আমরা অ্যাটেন্ড করলাম। এটা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। একটা অফলাইন যদি করি আর একটা যদি অনলাইন করি, অনলাইন কনফারেন্স একটা, আর একটা অফলাইন কনফারেন্স। অফলাইন কনফারেন্স পরবর্তী আলোচনার মাধ্যমে বা অনলাইন কিভাবে আলোচনার মাধ্যমে কি কি সাবজেক্টের উপর করা যায়, এই দুইটা প্রোগ্রাম আমি ব্যক্তিগতভাবে বলছি এটা একটু বিচার বিবেচনায় রাখবেন, যে একটা অফলাইন করা 6 মাসে, পরবর্তী 6 মাসে একটা অনলাইন করা। এরকম যদি হয় আমি মনে করি ভালো হবে। আর হচ্ছে পরবর্তীতে পরবর্তী আপনার জন্মদিনটা যদি আপনি তিথি অনুযায়ী করেন, কারণ আপনি যে টাস্কটা করতে চাচ্ছেন সেই টাস্কটা
পরবর্তীতে তিথি অনুযায়ী আপনার জন্মদিন হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু তিথি অনুযায়ী একজন মহৎ ব্যক্তির জন্মদিন পালন হবে এবং সেই দিনে আপনার এই ট্রাস্টের যে কনফারেন্সটা হবে, তখন আমি ব্যক্তিগতভাবে ভাবি না, তখন আপনার এই মহত্বটা আরো বেশি প্রকাশিত হবে। তার বিনীত অনুরোধ বা প্রার্থনা করছি, দয়া করে আর কি কেউ না জানালে আমাকে একটু আহ দাদা তিথিটা জানাবেন যে কোন তিথিতে আপনার জন্ম। আমি তিথিটা জানি না এখনো। এর জন্য মানে পঞ্চাঙ্গ জ্যোতিষ সর্বদাই তিথির ভাইব্রেশন। তিথি সবসময় জল তত্ত্বকে সাপোর্ট করে। জল তত্ত্ব আমাদের 75% শরীরে জল। এই জন্য তিথি যদি একমাত্র পজিটিভ হয়ে যায়, সেখানে টোটালি পজিটিভ নিয়ে আসা যায়, পজিটিভ ভাইব্রেশন নিয়ে যায়। এর জন্য তিথিকে আমি বেশি মূল্যায়ন দেই। আমার আজকের এই কথা সকলে একটু মনক্ষুণ্ণ হতে পারেন, তার জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা এবং সকলের জন্য ক্ষমা চাচ্ছি যে আমার এই ক্ষুদ্র পঞ্চাঙ্গের একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। কেউ যদি আমার কথায় কষ্ট পান, আমাকে আবারও ক্ষুদ্র জ্ঞানে ক্ষমা করে দিবেন। কারণ পঞ্চাঙ্গ জ্যোতিষ শুধু চেম্বার করার জন্য না। যতদিন আমাদের 72,000 নারী আত্মশুদ্ধি না হবে, আমরা আত্মজ্যোতি অর্জন না করতে পারবো, ততক্ষণ পঞ্চাঙ্গ জ্যোতিষের জ্যোতিষী হওয়া যায় না। এটা পঞ্চাঙ্গ জ্যোতিষের ধারা। এখানে পর্যাপ্ত প্রাণায়াম, পর্যাপ্ত মূলাধার থেকে সহস্রারের কাজ রয়েছে এবং ষটচক্রের কাজ রয়েছে। এজন্য পঞ্চাঙ্গ জ্যোতিষটা একটু ব্যতিক্রম। এজন্য আমাকে ক্ষমা করবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, সকলের চরণে ক্ষমা চেয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ক্ষমা করবেন সবাই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শিকেশীল বাবু। তবে আমি একটু কথা বলতে চাই, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি ইতিমধ্যে জ্ঞাত হয়েছেন কিনা যে আমাদের কানাডা থেকে শিক্ষার্থী আছে, সর্বপ্রথম ব্যাচে গ্রিসে ছিল, তারপরে ধরেন এবার ইরান থেকে যোগদান করেছে, নেপাল থেকে যোগদান করেছেন। তো যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন, তো সেহেতু আমাদের এটা ডেতে যেতে হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে তিথি। তিথি পালিত হয় কখন এটি আপনার মনে হয় জ্ঞাত নেই। কোনো মহান ব্যক্তি যখন মারা যান, তখন তারপরে তার তিথি পালিত হয়, জীবিত থাকতে নয়। কারণ হচ্ছে মৃত্যুদিন, বিশেষ করে মৃত্যু তিথি, তিথি অনুযায়ী বাৎসরিক ক্রিয়াকর্মাদি হয়। তো বাৎসরিক যে ক্রিয়াকর্মাদি হবে, সেটি কোন পক্ষের কোন তিথিতে মারা গেছে সেই মুখ্য গৌণচন্দ্র দেখে সেই অনুযায়ী তার প্রেতাত্মার জন্য বা অন্তরাত্মার জন্য যে শান্তি ক্রিয়া প্রচলন করা হবে, সেই প্রচলনটাই হবে তিথি অনুযায়ী। কিন্তু জন্মদিন তিথি অনুযায়ী হবে না। জন্মতিথি তখনই হবে ওই যখন মৃত্যু তিথি যখন পালিত হবে, ঠিক তখন থেকে রেকর্ডেড হওয়া শুরু হবে যে এটি ছিল ওনার জন্মতিথি। কিন্তু কোনো মহান ব্যক্তি জন্মগ্রহণ করে জন্মতিথিতে জন্মগ্রহণ করেছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্যতী রেখে। কিন্তু শ্রীকৃষ্ণ বেঁচে থাকতে কখনো দিনই পালিত হয়েছে যখন শ্রীকৃষ্ণ মারা গেছেন, তখনই কিন্তু তার তিথি প্রচলন হয়েছে। এটি আপনি পুরাণ থেকে সংগ্রহ করে নেবেন আশা করি। তাছাড়া ভগবান রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছেন, রামচন্দ্রের জন্মদিবসই পালিত হতো। পরবর্তীতে রাজ্যাভিষেকও কিন্তু জন্মদিন অনুযায়ী হয়েছিল। পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে তারপরে গিয়ে উনার তিথির প্রচলন হয়। এটি আপনি মনুসংহিতায় পাবেন, তারপরে হচ্ছে স্মৃতি চিন্তামণিতে পাবেন, তারপরে পুরাণেও পাবেন। তো এখান থেকে সংগ্রহ করে নেবেন। 3 নাম্বার কথা হচ্ছে অনলাইন এবং অফলাইন। আপনারা জানেন আমাদের দুটি ব্যাচ, তো দুটি ব্যাচের পরীক্ষা নিতে হয়। ফাইনাল পরীক্ষা সেখানে 2-2 4 দিন যায়, সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস থাকে। অনলাইন তবুও আমরা আপনার অপশনটা আমি নোট করে নিলাম যে সবাই উপস্থিত হতে পারে না, কিন্তু অনলাইনে কিন্তু জুমে 100 জনের বেশি যোগদান করা যায় না। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন আর 100 জনের মধ্যে সীমাবদ্ধ নেই। তো যদিও আমাদের দুটি জুম আইডি এখন বর্তমানে চালু আছে, আমার হাতে আছে রেজিস্ট্রেশন করা। তো দুটি থাকবে না, দুটির ব্যয়বহুল বা এই ব্যয় বহন করার সামর্থ্য আমার নেই, বা দুটিতেও কিন্তু আমাদের তখন কুলাবে না, তখন তিনটির প্রয়োজন হবে। তো সেই অনলাইন করলে হ্যাঁ মানুষের কথা বলার জাগ্রত হবে, শিক্ষণীয় আলাপ আলোচনা করা সহজ হবে। তো তথাপিও আপনার কথাটাকে আমি নোট রাখলাম। এটা আমরা অদূর ভবিষ্যতে চেষ্টা করব যে এটি সময়
নিয়ে যদি সম্ভব হয় তাহলে আমাদের নভেম্বরে হবে, 9, 6, 15, 3 মাস, মার্চ মাসে গিয়ে যদি আমরা সম্ভব হয় বছরে আহ একটি অনলাইন আর একটি অফলাইন করার জন্য। তো নিশ্চয়ই শিখেশীল বাবু, আমার এই যে কথা শোনার পরে আপনি গ্রন্থগুলো খুঁজে দেখবেন, যদি সত্যতা থাকে তাহলে এটা সঠিক বলে মানবেন, আর যদি আমি ভুল বলে থাকি তাহলে সেটি আমি ভুল বলেছি, আমার অজ্ঞতা, সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর কেউ কোনো বক্তব্য রাখবেন? সুদীপ্ত স্যার সাহা, একটু সংক্ষিপ্ত যদি বলেন তাহলে ধন্য হব। যদি সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। সুবীর আমার মহন্ত, কিছু আপনি বলা কি আছে স্যার, আছেন? আমার কিছু বলা আছে। সুবীর মহন্ত কি আছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। অপুচন্দ্র, নমস্কার স্যার। বলুন, দ্রুত বলুন, দ্রুত। নমস্কার স্যার। অপুচন্দ্র স্যার আগে। প্রোগ্রাম হ্যাঁ, ওভারঅল সুবীর মহন্ত সবকিছু, পরে। ও, স্যার হ্যাঁ, বলেন। প্রোগ্রাম সবকিছু মিলিয়ে পজিটিভ বলতে বাধ্য, কারণ স্যার যে পিপাসার্থ থাকে তার জন্য এক গ্লাস জল অনেক কিছু। তা আমার জন্য স্যার এটা অনেক বড় পাওয়া ছিল। আমার জন্য সবকিছু পজিটিভই ছিল। ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি এগুলো স্যার পরবর্তী টাইমে ঠিক করা যাবে, এতটুকু হইতেই পারে। এবং আশা করি স্যার পরবর্তীতে স্যার এরকম হবে না, সেগুলো ঠিক করা পসিবল। এতটুকুই বলার ছিল স্যার। শুভকামনা স্যার। ধন্যবাদ। এবার অপুচন্দ্র, অপু চক্রবর্তী। স্যার নমস্কার। সবার আগে নমস্কার। সবার চরণে আমার নমস্কার জানাই। আমি গিয়েছি চট্টগ্রাম থেকে আপনার অনুষ্ঠানটা অংশ করার জন্য, অনেক উপভোগ করেছি, অনেক আনন্দ পেয়েছি। দুঃখের বিষয় আমি ওই যে ভ্রমণে যেতে পারি নাই, বিশেষ কাজ থাকার কারণে চলে আসতে হয়েছে। আর হয়তো মানে আমাকে এমন ভাবে যে আপনি সম্মাননা জানিয়েছেন, মানে আমার গাড়ির টাইমের সাথে মানে আধা ঘন্টা সময় ছিল ওখান থেকে আমি বের হতে, তাই আপনাকে মাতাতে পারি নাই। আমি ম্যাডামকে জানিয়ে এসেছি এবং ম্যাডামের সাথে কথা বলে এসেছি যে আমি চলে যাচ্ছি, একটু বলবেন। আমরা চিটাং থেকে এসেছি অনেক কষ্ট করে, আমার 8টায় গাড়ি, ওই জন্য আমার বের হয়ে যেতে হচ্ছে। স্যার যখন ব্যস্ততা ছিল ওই জন্য কিছু বলতে পারি নাই। আর অনেকজন তো অনেক কথা বলেছে, এখানে অনেক ত্রুটি দেখেছে, আমিও দেখেছি। আর সেদিকেও না যায়, সেদিকে আর বলেও লাভ নাই। শুধু স্যার আমি একটা কথা বলবো, যারা বেসিক্যালি যারা যেমন ধরেন যে পার্টিসিপেট অংশগ্রহণ করবে, তাদের জন্য একটা বোর্ডের প্রয়োজন। অনেকে আছে যেমন ধরেন হয়তো আমি আপনার সাথে এখন সরাসরি কথা বলতে পারছি, কিন্তু হয়তো আমি হয়তো মেজাজদা জানে, আমি আগরতলা গিয়েছি, কিছু কিছু বক্তৃতা দিয়েছি, হয়তো এখানে গিয়ে অনেক উপস্থিতি থাকার কারণে, অনেক লোকজনের উপস্থিতি থাকার কারণে হয়তো আমার স্বরের শব্দ এমনটাই, আমি কি বলবো সেটা আমি নিজে বুঝতে পারি নাই। এখন যাই হোক, একটা কথা বলে ওখান থেকে নেমে এসেছি কোন রকম। তো মেথুসদা বলেছে যে আপনি এইভাবে হয়েছে, আমি ভাই দাদা আমার তো একটু ভয় লাগছে, ওই জন্য হয়তো আমার কিছু বলার বা ওইটা সাহস যাচ্ছে না, ওই জন্য আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছে। হচ্ছে ঠিক আছে, যাই হোক। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের দুইটা মৌমাছি হয়, একটা মৌমাছি হচ্ছে মধু আহরণ করে, আর একটা মৌমাছি হচ্ছে আপনার যে ক্ষত সেখানে বসে, যার দোষ ধরার বা যারা সব সময় দোষ খুঁজে দেখবে, সেরা সব সময় ওই যে ক্ষতকে ওরা চিহ্নিত করবে। আর যারা সব সময় মধু আহরণ করবে, তারা সব সময় ফুলে গিয়ে বসবে। তো আমি এতটুকু বলতে চাই, সেটা বিবেচনা রেখে আপনি বিবেচনা করবেন, যারা কোন কোন ভোমরা বা কোন ইয়াটা মৌমাছিটা আপনার ইয়াতে বসতেছে, ফুলে বসতেছে, কোন মৌমাছিটা বা ক্ষতে বসতেছে, সেটা বিবেচনা করবেন। আর একটা কথা হচ্ছে স্যার, ওই আমি বলতে চাই, আমি আপনার হয়তো আপনার সাথে 8 বছর ধরে আপনাকে আমি চিনি জানি, এবং কি 8 বছর ধরে আপনার সাথে সে সম্পর্ক চিটাং থেকে সংগঠনে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে আমি যুক্ত ছিলাম। আপনার একটাই সংগঠন, ওখান থেকে এখন আপনার সংগঠনে আমি যুক্ত হতে চাই। এখন আমি বেসিক্যালি ভাবে সে জ্ঞানকে অর্জন করতে চাই জ্যোতিষ হিসাবে। আমাদের জ্যোতিষ গুরু ছিল সলিল আচার্য, ওনার থেকে যাহা কিছু পেরেছি কিছুটুকু অর্জন করেছি। এখন আমি সেই সময় পাচ্ছি না, ওনার চেম্বারে যেতে পারছি না, সেই অংশগ্রহণও করতে পারছি না। এখন যেহেতু এখন বর্তমান অনলাইনের যুগ, এখন যে কিভাবে অংশগ্রহণ করা যায়, কিভাবে ক্লাস শেখা যায়, সেটা একটু আমাকে একটু জানাবেন।